ওপরে নিজের রুমে এসে আদনান যেন নিজের ভেতরে দম বন্ধ করা ঝড়টা আর ধরে রাখতে পারল না। কাঠের ভারী দরজাটা সে প্রায় লাথি মারতেই খুলে ফেলল। দরজার ফ্রেম প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল। ভিতরে ঢুকেই সে হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারল। তার নিঃশ্বাস এখন দ্রুত, বুকটা উঠছে নামছে রাগে, যেন বহুদিন জমে থাকা অগ্নিগোলক তার ভিতরে ফুঁড়ে উঠেছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আহিয়া ভয়ে আর লজ্জায় কুঁচকে দাঁড়িয়ে আছে। ভেতরে আসার সাহস তার হচ্ছে না। দরজার ঠিক পাশের দেয়ালে লাগানো ছোট্ট লবণ মাখা আলোতে তার মুখটা অস্বস্তিতে ফ্যাকাশে লাগছে। আদনান শার্টের গলার দুটো বোতাম খুলে ফেলল। হাতের তালু দিয়ে গলার অংশটা টেনে আলগা করল, যেন ঠিকঠাক শ্বাস নিতে পারে। তীব্র উত্তেজনায় তার কণ্ঠনালী পর্যন্ত টানটান। কিন্তু দরজার বাইরে আহিয়াকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ আরও খারাপ হয়ে গেল। একটা গম্ভীর অগ্নিমাখা স্বর বেরিয়ে এলো। ওখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? ভিতরে আয়। আহিয়া দোনামোনা করে যেন ঠান্ডা পানিতে পা দেবে কিনা ভাবছে। অবশেষে ছোট ছোট পা ফেলে ভিতরে ঢুকলো। দরজার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো। চিবুকটা প্রায় বুক ছুঁই ছুঁই। হঠাৎ আদনান এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসল, যা আহিয়া কল্পনাও করেনি। আহিয়াকে ঝট করে দুহাতে ধরে পিছনেই দরজায় ঠেসে ধরল। আহিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, চোখ বিস্ফোরিত। আদনানের শ্বাস বুকের ভেতর থেকে হাঁপ ধরে ধরে বেরিয়ে আসছে। তুই তানভীরের সাথে এত ঘেঁষাঘেঁষি করছিস কেন? এত কিসের পিরিত তোর ওর সাথে? বল। আদনানের এমন কথা শুনে আহিয়া স্তব্ধ। সে এই প্রথম আদনানকে এভাবে কথা বলতে শুনছে। তার বুক কেঁপে উঠল, ওষ্ঠজোড়া হাঁ হয়ে আছে, কথা আটকে গেছে। তাকে চুপ থাকতে দেখে আদনান তার দুবাহু আরও শক্ত করে চেপে ধরল। যন্ত্রণায় আহিয়া দেহ কেঁপে উঠল। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি আহি, এত কিসের কথা তোর তানভীরের সাথে? আমরা তো শুধু মজা করছিলাম, আর কিছু না। কাপা কণ্ঠে বলল আহিয়া, কিন্তু কথাটা শেষ হতেই আদনান বজ্র গর্জনের মতো গর্জে উঠল। কিসের মজা? হ্যাঁ, আমি আসলে তো আমার সামনে তোর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। 3বার জিজ্ঞেস করলে একবার উত্তর দিস। কেন আহি, আমার বেলায় এমন কেন? আহিয়া চোখের পাতা কাঁপছে, চোখ ঝাপসা। আদনানের হাত তার বাহুতে চেপে বসেছে। আহিয়া কম্পিত গলায় বলল, আপনি তো এসব পছন্দ করেন না, সবসময় গম্ভীর চুপচাপ থাকেন, তাই। আমি সবসময় এমন ছিলাম না আহি। আমি আগে তোদের সাথে আড্ডা মাস্তি মজা করতাম না, এখন তোরা আমায় এমন বানিয়েছিস, বিশেষ করে তুই। এই অন্যায় অভিযোগে আহিয়ার ঠোঁট কেঁপে উঠল। আমি কি করেছি? আমাকে অযথা দোষারোপ কেন করছেন? এখন সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ, তুই ছাড়া আর কে? তোর ভাইয়ের থেকে তোর অবদান বেশি আমাকে এমন বানানোর পেছনে। আহিয়া এক মুহূর্ত তাকিয়ে রইল আদনানের দিকে। তার ভীষণ কান্না পাচ্ছে। আদনানের এমন আচরণ অসহনীয়, অসহ্যনীয়। সে ঠোঁট চেপে কান্না সংযত করে বলল, আমার এখানে আসাতেই ভুল হয়েছে। সে নিজের বাহু ঝাটকা মেরে আদনানের হাত থেকে হাত ছাড়িয়ে নিল। ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে বরফ ঠান্ডা কণ্ঠস্বর। কোথায় যাচ্ছিস? আহিয়া দাঁড়িয়ে পড়ল, ঘাড় বাঁকিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল, নিচে, আর এখানে থাকবো না, এক মুহূর্তও না। এরপর যা হলো আহিয়া কল্পনাও করতে পারেনি। আদনান ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত ধরল শক্ত করে, এতটাই শক্ত যে আহিয়ার নিঃশ্বাস থমকে গেল। এক প্রকার টেনে হিঁচড়ে তাকে নিয়ে গেল ভিতরে। বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট একটা ধারালো ছুরি বের করলো। এক মুহূর্ত না ভেবে ছুরিটা আহিয়ার হাতের মুঠোয় ধরিয়ে নিজের বুকে চেপে ধরল। তার কণ্ঠ যেন কাটা ছেঁড়া নিঃশ্বাস হয়ে বেরোতে লাগলো। যাওয়ার আগে আমাকে বাকিটুকু শেষ করে দিয়ে যা। আমি ক্লান্ত আহি, অনেক বেশি ক্লান্ত, আর পারছি না, বিলিভ মি। আহিয়া হতবাক এক দৃষ্টিতে দেখছে আদনানের বুকের ছুরিটা। আগাটা গেথে গেছে, ত্বক ফুঁড়ে বেরিয়ে এলো কিঞ্চিত লাল রক্ত। আকাশি রঙা শার্টে ছোপ ছোপ রক্ত ফুটে উঠল। আহিয়ার দম আটকে গেল, দুনিয়া যেন দুলে উঠল। যখন বোধগম্য হলো, সে ঝটকা মেরে ছুরিটা ছুঁড়ে ফেলল দূরে। চোখ টলমল করে কয়েক ফোঁটা অশ্রু পড়ল। শুষ্ক খসখসে ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল। তার দৃষ্টি আটকে আছে আদনানের বুকে। কেমন যেন এক টান তৈরি হচ্ছে ভেতরে, দ্রুত, অজানা, তীব্র। আদনানের বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছা করল।
কিন্তু সাহস হলো না। সামনে হাত বাড়িয়ে কাপা আঙ্গুলে তার ক্ষতটা ছুঁয়ে দেখতে চাইল। বিহ্বল স্বরে বলল, এটা কি করছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? এটা কেন করলেন আদনান ভাই? আহিয়া এগোতেই আদনান পিছিয়ে গেল কয়েক ধাপ। আহত স্বরে বলল, মানবতা দেখাতে হবে না, যেতে চেয়েছিলি না চলে যায়। আর 2 সেকেন্ড থাকলে আমি এমন কিছু করে ফেলবো যা তোর জন্য খারাপ হবে। সো গেট লস্ট। আহিয়া অবাক ব্যথিত কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আদনান আজকে ভীষণ অচেনা, কিন্তু তবুও কেন জানি অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত টান, কষ্ট আর ভালো লাগা মিশে জট পাকাচ্ছে তার ভেতর। আর সহ্য করতে পারল না, এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আদনান স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। চোখে এক রকমের শূন্যতা। বিড়বিড় করে আওড়ালো, সব কিছুরই নাকি একটা শেষ আছে। তাহলে আমার অপেক্ষার প্রহর শেষ হয় না কেন? কেন শেষ হয় না এই যন্ত্রণাগুলো? নিচের হলঘরের নরম লাইটগুলো আলো ঝাপসাভাবে পড়ছে মার্বেল ফ্লোরে। সোফার এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে হৃদিতা। ঈশানীরা এখনই বেরিয়ে যাবে। হৃদিতার কোলে বসা মাহির গাল দুটো চেপে ধরে হালকা আদর করল, আবার দুইটা হামিও দিল। হালিমা বেগম কতবার করে বলেছে আজ যেন ঈশানীরা না যায়, কিন্তু ঈশানী অমত করেছে, বিভিন্ন অজুহাতও দিয়েছে না থাকার। হালিমা বেগম কতক্ষণ বা আর বলবে? ঠিক তখনই মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেন আফরোজা শেখ। সাদা শাড়ির ওপর কালো পাড়, হাতে কালো উকিল কোট আর ব্যাগ, মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ, কিন্তু চোখে দৃঢ়তা। হলঘরের মাঝামাঝি আসতেই তাকে দেখে ঈশানী দাঁড়িয়ে পড়ল। হৃদিতাও ভদ্রভাবে উঠে দাঁড়ালো। ঋতু দ্রুত দৌড়ে এসে আফরোজা শেখের হাতের ব্যাগ আর কোটটা নিয়ে নিল। আফরোজা শেখ তাদের দেখতেই এক মলিন হাসি ফুটিয়ে তুললেন। ক্লান্তি ভেদ করে তার মুখে উজ্জ্বলতা জেগে উঠল। ঈশানী স্বভাবত সালাম দিল। তিনিও উত্তর নিয়ে ধীর পায়ে নিজের পরিচিত চেয়ারে গিয়ে শরীরটা এলিয়ে দিলেন। ঈশানী সোফার পাশ থেকে ব্যাগটা তুলে নিতে নিতে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, আমরা এবার আসি। তোর ভাইয়া বাহিরে অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে আবার। তুই সাবধানে থাকিস। তোর তো আবার কিছু হলেই অজ্ঞান হওয়ার স্বভাব আছে। হৃদিতা কণ্ঠ নিচু করে ছোট করে বলল। আচ্ছা। আফরোজা শেখ সেদিকে তাকিয়ে নিজে দৃঢ় স্বরে বললেন, সে কি, তোমরা চলে যাচ্ছ? রিদিতা, তুমি ওদের বলনি থাকতে? জি বলেছি। আফরোজা শেখ ভ্রু উঁচিয়ে তাকালেন। এটা কেমন হলো? তোমরা এভাবে চলে গেলে তো রিদিতারও খারাপ লাগবে। থেকে যেতে পারতে না? হালিমা, তুমি ওদের বলনি? হালিমা বেগম উত্তর দেওয়ার আগেই ঈশানী ব্যস্ত স্বরে সাফাই দিল, না আন্টি, আজকে আর থাকতে পারবো না। আসলে মিহির বাবার অফিসে একটু চাপ চলছে, আর মিহিরও টিউশন আছে। আবার অন্যদিন আসবো। আফরোজা শেখ ভারী নিঃশ্বাস ফেললেন। তার ক্লান্ত চোখে সামান্য আক্ষেপ জমে উঠল। তাহলে আর কি বলবো, কিন্তু থেকে গেলে খুশি হতাম। তখন ওই পাশ থেকে তানবীর বলে উঠল, ঠিক আছে, তাহলে আমি থেকে যাচ্ছি। আপনাদের কষ্ট দিয়ে আমি যাইতে চাই না। ঈশানীপু, তুই বরং সুমন ভাইয়ার সাথে চলে যা। চল, আমি আগায় দিয়ে আসি। তার কথায় হৃদিতা কপাল গুছিয়ে তাকালো। এখন এই বান্দর এখানে থেকে আবার কি কি কাণ্ড করে কে জানে। আফরোজা শেখ আর কিছু বললেন না। ঈশানী সবার কাছে বিদায় নিয়ে বাহিরে বেরিয়ে গেল। তানভীরও তাদের এগিয়ে দিতে চলে গেল। আফরোজা শেখ সবে মাথা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করে ক্লান্তি দেহটাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করলেন। এমন সময় একটা মোলায়েম স্বর ভেসে এলো, আম্মা আপনার পানি। আফরোজা শেখের সেই ডাকে অন্তর ভিজে এলো। কি মধুর ডাক! সে ধীরে চোখ খুলে দেখলেন হৃদিতা ঠান্ডা পানি ভর্তি গ্লাস হাতে তার দিকে বাড়িয়ে ধরে আছে। আফরোজা শেখকে ক্লান্ত দেখে নিজের থেকেই পানি এনে দিলেন। হালিমা বেগম আর বাণী রান্নাঘর থেকে উকি দিয়ে তাকিয়ে আছে দুই শাশুড়ি বউয়ের আবেগময় মুহূর্তের দিকে। আফরোজা শেখ কোনো দ্বিধা না করে গ্লাসটা নিয়ে ঢকঢক করে তৃষ্ণা মেটালেন। হৃদিতা শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনার আর কিছু লাগবে আম্মা? আফরোজা শেখ মৃদু হাসলেন। না, তুমি আমাকে যে আম্মা বলে ডেকেছো এটাই অনেক। আর কি চাইতে পারি আমি? এর থেকে বড় চাওয়া আর কিছু নেই। হৃদিতা চিবুক নামিয়ে নিল, মুখ লজ্জায় লাল হয়ে গেল। আম্মা বলে ডাকতে তাকে নিজের সাথে কত যুদ্ধ করতে হয়েছে।
তবেই না সে আম্মা বলে ডাকতে পেরেছে। সামান্য নীরবতা ভেঙে আফরোজা শেখ জিজ্ঞেস করলেন, আমার বজ্জাত ছেলে আর তোমার শ্বশুর কোথায় জানো? উনি বিকেলের দিকে বেরিয়েছেন, বলেছে জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। উনি সাথে বাবার চাচুও গেছে। আফরোজা শেখ একটু সোজা হয়ে বসলেন। দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হলো তার কপালে। তিনি কাঁধের চাদরের ভাঁজ ঠিক করতে করতে চিন্তিত স্বরে বললেন, তোমার শ্বশুরকে 3বার কল করেছিলাম, রিসিভ করছে না। যেখানে আমি একবার কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে, তাই চিন্তা হচ্ছে। আহাদের সাথে তোমার কথা হয়েছে? হৃদিতা দুবার ডানে বামে মাথা দোলালো, অর্থাৎ না, কথা হয়নি। আফরোজা শেখের উদ্বেগ আরও একটু বাড়ল, কিন্তু সেটা সামনে থাকা হৃদিতাকে বুঝতে দিল না। তিনি চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে এগোলেন, কিন্তু এক পা যেতেই থেমে আবার ফিরে তাকালেন। তার কণ্ঠে মা সুলভ উদ্বেগ। তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? ওষুধ ঠিক মতো নিয়েছো? আসলে সারাদিনের এত ব্যস্ততার কারণে একটু খোঁজ নিতে পারিনি। হৃদিতার চোখে হালকা ঝিলিক দেখা গেল। সে নিচু কণ্ঠে বলল, আমি এখন ঠিক আছি আম্মা, আপনার ছেলে ওষুধ দিয়ে গেছে। একটু থেমে জিজ্ঞেস করল, আপনাকে কি চা বা কফি কিছু দেবো আম্মা? আফরোজা শেখ কণ্ঠ নিচু করে গম্ভীর স্বরে বললেন, আমার কিছু লাগলে ঋতু দিয়ে যাবে। তুমি নিজের শরীরের খেয়াল রাখো, আর এই টিপিক্যাল বউদের মতো আচরণ বন্ধ করো। আমি বলেছি আমাকে আম্মা ডাকবে, শাশুড়ি আম্মা নয়, বুঝেছো? জি আম্মা। হৃদিতা মাথা নত করে রাখল। আফরোজা শেখ তার মাথায় একটু স্নেহের হাত বুলিয়ে দিলেন, অতঃপর নিজের ঘরের দিকে চলে গেলেন। হৃদিতা কয়েক মুহূর্ত একই জায়গায় দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের ব্যবধানে অপরের দিকে তাকিয়ে ভাবলেন, আহিয়া এতক্ষণ হয়ে গেল, এখনও এলো না কেন? সেই কখন ওপরে গেছে, অথচ আসার নামগন্ধ নাই। তাকে এভাবে একা রেখে চলে গেল, যদিও সে নিজেই বলেছে যাওয়ার জন্য। তাই বলে কি আর আসবে না? ভাবতে ভাবতেই সে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে হাঁটা ধরল। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। সাভারে নির্জর প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা তালুকদারের বিশাল বাংলো বাড়িটির সামনে এসে প্রবল শব্দে ব্রেক কষে থামল আহাদ রাজার নেতৃত্বে আসা গাড়িগুলোর দীর্ঘ কনভয়। মুহূর্তেই গাড়িগুলো থেকে নামলো তাদের লোকজন। পুরো বাংলো এলাকা এক নিমিষে ঘেরাও করে ফেলল নিরাপত্তা রক্ষীরা। আহাদ রাজা, আহাদ, আমজাদ মীর সহ একে একে সবাই গাড়ি থেকে নামল। পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের গার্ডরা। গেটের সামনে দাঁড়ানো তালুকদারের কিছু গার্ড তৎক্ষণাৎ তাদের পথ রুখে দিল। আহাদ কপাল কুঁচকে একবার শাহিনের দিকে তাকাতেই শাহিনের নির্দেশে কয়েকজন এগিয়ে গিয়ে মুহূর্তেই তাদের মাটিতে ফেলে দিল। বিশাল গেট ভেদ করে তারা ঢুকলো সারিবদ্ধ হয়ে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই তালুকদারের লোকেরা কয়েক দিক থেকে এসে ঝাঁপিয়ে পড়ল। আমজাদ মীরকে 4-5 জন একসাথে পেছন থেকে জাপটে ধরেছে। আহাদ আর আশফাক এগিয়ে যেতেই তিনি ইশারায় থামিয়ে দিলেন। অতঃপর মুহূর্তেই সে সবকটাকে চিটপটাং করে দিলেন। কালো শার্টের ওপর অফ হোয়াইট ব্লেজারটা একটু ঝেড়ে আমজাদ মীর আবার সোজা হয়ে দাঁড়ালেন, যেন কিছুই হয়নি। এই সময় আহাদ ফ্লোরে পড়ে থাকা একটাকে গলা টিপে চেপে ধরে গর্জে উঠল, ওই তালুকদার বাচ্চা কোথায়? সময় কম আছে, দ্রুত বল, কুইক। লোকটা যন্ত্রণায় কাতর হয়ে বলল। বস উপরে। আহাদ তার পরিচিত ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে কোমর থেকে পিস্তলটা বের করে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াল। তার দুই পাশে বাবা আর চাচা, পেছনে ত্রয়ী আর গার্ডরা। ওপরে উঠেই দরজাটা লাথি দিয়ে এক ঝটকায় ভেঙে ফেলল। ভিতরে দৃশ্য দেখে মনে হলো রংমঞ্চের নোংরা নাটক সাজিয়ে রেখেছে। রুম জুড়ে লাল আলো, টেবিলে অ্যালকোহলের বোতল, তাস, ধোয়া, নেশাজাতীয় দ্রব্য। বিছানা এলোমেলো, মেঝে ছড়ানো নারীদের জুতা, কাপড় চোপড়। অথচ রুম পুরো ফাঁকা, একজনও নেই। আমজাদ মীর ইশারা করতেই আহাদ দ্রুত গিয়ে ব্যালকনির পর্দা সরায়। আর সাথে সাথেই চোখে পড়ে 5-6 জন স্বল্প বসনা নারী, নিশ্চয়ই নর্তকী। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে আহাদ ঘুরে দাঁড়ায়, এক নাগাড়ে বিড়বিড় করতে লাগলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। বিশেষ করে জানো, আমি কিচ্ছু দেখিনি। এটা ইচ্ছাকৃত ছিল না। সব দোষ তোমার ওই শ্বশুর মশাইয়ের, তোমার মন্ত্রমশাইয়ের নির্দোষ। আমজাদ মীর আর আশফাক মীর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আহাদ এক চোখ ধীরে খুলে দেখে তার বাবা আর চাচা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আহাদ চেঁচিয়ে উঠল, বাবা, চাচু।
দুজনেই যেন হুঁশে ফিরে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। আহাদ দাঁত কিরমির করে গর্জে উঠল। লজ্জা করো না? এ বয়সে এইভাবে তাকাও? আজকে বাসায় ফিরে আম্মাকে সব বলে দেব। দাঁড়াও, আমার চোখটাও নষ্ট করলে। এর শাস্তি তোমরা পাবে। আমজাদ মীর শান্তভাবে কালো চশমা পরে পিঠ ফেরানো অবস্থায় বললেন, আমরা কি ইচ্ছাকৃতভাবে দেখেছি নাকি? এটা তো অপ্রত্যাশিত ছিল। আর তুই বলে দিলে আমরা কি চুপ করে থাকবো নাকি? আমরাও হৃদিতাকে বলে দেব। আহাদ তার বাবার সামনে গিয়ে কটমট করে বলে, তুমি আমাকে ফাঁসিয়ে এখন আবার থ্রেট দিচ্ছ? সবকিছু হচ্ছে তোমার জন্য। আমি আম্মাকে বলে তোমার নামে মামলা দিব। আমি দিব তোর নামে মামলা? তুই আমার নামে বদনাম রটাচ্ছিস, আমি চুপ করে থাকবো না। বাবা! আশফাক মীর এসে বাবা ছেলের মাঝখানে দাঁড়ালেন। সে জানতো বাপ ছেলে যেখানে যাবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে। সে মাঝখানে এসে ধমকে উঠলেন, থামবি তোরা? দিনের মধ্যে 100 বার একে অপরের নামে মামলা দিস। এখানে কি জন্য এসেছিস ভুলে গেছিস? দুজনেই ফুঁসতে লাগলো। হিতাহিত বোধগম্য হতেই আহাদ একটু নাক টেনে শাহিনকে ডেকে বলল, শাহিন, এই মেয়েগুলোকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের কর, কুইক। আর কিছু টাকাও দিস। টাকার অভাবে বড় কাপড় কিনতে পারে না, ছোটখাটো কাপড় পরে ইজ্জতের ফালতে বানাচ্ছে। শাহিন মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাই। শাহিন এক টান দিয়ে বিছানার চাদর তুলে নিয়ে মেয়েগুলোর দিকে বাড়িয়ে দিল। তারা এতক্ষণ আতঙ্কে কাঁপছিল, কিন্তু আহাদের কথা শুনে তাদের ভয় কমে গেল। শাহিনের দেয়া চাদরটা দিয়ে নিজেদেরকে ঢেকে শাহিনের সাথে বাসা থেকে বেরিয়ে গেল। আহাদ এবার তালুকদারকে খুঁজতে লাগলো। সে যে এই কক্ষেই আছে আহাদ নিশ্চিত। সে গিয়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসল। 2 আঙ্গুলে তুড়ি বাজাতেই তার লোকেরা বিশাল বেডটা উঠিয়ে পাশে সরিয়ে দিল। তখনই দেখা গেল বিছানার নিচে গুটিসুটি হয়ে ঘাপটি মেরে আছে সুলাইমান তালুকদার। বেড সরাতেই তার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল। আশফাক মীর হেসে উঠলেন, ওরে শালা, তলে তলে বিড়ালের ঠ্যাংও ধরে আশ্রয় নিতে বসে আসিস দেখি। আহাদের লোকেরা টেনে এনে তাকে আহাদের সামনে হাঁটু গেড়ে বসালো। পোশাক বদলে শরীরে শুধু একটি লাল আন্ডারওয়্যার, গলায় নারীদের রঙিন স্কার্ফ ঝুলানো, শরীরের কয়েক জায়গায় লিপস্টিকের দাগ। আহাদ পিস্তল হাতটা গালে ঠেকিয়ে ঝুঁকে বসল। 1 সেকেন্ড পরখ করে বলল, বয়স তো 70 ছুঁই ছুঁই, এক পা ধরে আরেক পা কবরে। পরীক্ষাটাও তো অকেচো। তাহলে সব সার্কাসের করিসটা কি আমার বোঝা? সুলাইমান তালুকদার ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা দমিয়ে রাখলেন। নিজের দুর্বলতা লুকিয়ে চোখ গরম করে তেতে উঠলেন। আমার বাড়িতে এসে আমার বেডরুমে বসে আমাকেই অপদস্থ করতেছিস। তোদের সব কাটাকে আমি এক এক তুড়িতে শেষ করে দিতে পারি। আমজাদ মীর পেছন থেকে তার ঘাড় ধরে উঠিয়ে দাঁড় করালেন। দাঁত কপাটি দিয়ে বললেন, সে তো সময় বলে দেবে কে কাকে কেল্লা হতে পাঠায়। আগে তোর জন্য যে উপহারটা নিয়ে এসেছে সেগুলো পছন্দ হয় কিনা দেখ। উপহার? কিসের উপহার? তালুকদার সামান্য বিচলিত হয়ে জানতে চাইল। আহাদ কিঞ্চিত বাঁকা হাসল। সেই হাসি ছিল ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আমজাদ মীর দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ইশারা করলে তারা সুলাইমান তালুকদারকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে। সেখানে মাঝঘরে রাখা 2টি বড় লাল কফিন। কাপড় সরাতেই তালুকদার পিছিয়ে গেল। ভিতরে তার 2 বিশ্বস্ত লোকের নিথর দেহ। এটা সরাসরি ইঙ্গিত করছে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে। তাকে বাঁচানোর মতো এখন তার লোকেরা কেউ নেই, সবাই আহত বা নিহত। তালুকদার হঠাৎ সুযোগ বুঝে ছুট লাগালো দরজার দিকে। পালানোর আপ্রাণ চেষ্টা, কিন্তু দরজার কাছাকাছি পৌঁছানোর আগেই আহাদের ত্রয়ী সামনে এসে দাঁড়ালো। ধাক্কা খেয়ে তালুকদার মেঝেতে পড়ে গেল। আহাদ রাজা ক্রূর হাসল। পা মেপে মেপে হাঁটু বাজিয়ে বসলো তালুকদারের সামনে। তালুকদার ছটফটিয়ে পেছাতে লাগলো। ভেঙ্গে পড়া কণ্ঠে আকুতি করতে লাগলো, আমারে ছাইড়ে দে, আমার সাথে এমন করতে পারোস না। দেখ, আমারে যাইতে দে কইতেছি, ভালোই ভালোই যাইতে দে, তা না হইলে খুব খারাপ হইব। আমারে যাইতে দে কইতেছি। আহাদ রাজা হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিল। ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা স্বরে বলল, অবশ্যই তোকে যেতে দিব। এত করে যখন বলছিস তোকে যেতে না দিয়ে পারি? কি বলতো, তোর মনটা আবার ভীষণ নরম, একদম হাওয়াই মিঠাইয়ের মতো। তুই যখন এত অনুরোধ করছিস তোকে বিনা টিকিটে পরে পাঠিয়ে দেব, নো টেনশন। না না, আমারে কিছু করবি না কইলাম, আমারে যাইতে দে। চক্ষু রক্তবর্ণ,
সে এক ভয়ানক গর্জন করে উঠল। মুখ খোল, আমি বলছি হা কর। কিন্তু তালুকদার বুঝল না, শুধু নির্বাক চেয়ে আছে। এবার আহাদের সব ধৈর্যের সীমারেখা পার হলো। 1 সেকেন্ডের ব্যবধানে সে তালুকদারের চোয়াল চেপে ধরে পরপর দুটো গুলি করল। সেই বুলেট মাথা ফুঁড়ে বেরিয়ে গেল। তালুকদার লুটিয়ে পড়ল মেঝেতে। মুহূর্তেই তালুকদারের কাম তামাম। আহাদ উঠে দাঁড়ালো, মেঝেতে পড়ে থাকা নিথর তালুকদারের দিকে তাকিয়ে বলল, আহাদ রজত উপর অপশন দেয়, তৃতীয় উপরে অ্যাকশন নেয়, মাইন্ড ইট। তাদের লোকগুলোকে ইশারা করার সাথে সাথে তারা সব লাশগুলো প্যাকেট করে নিয়ে গেল নদীতে ফেলানোর উদ্দেশ্যে। আহাদ রাজা তার দাদুর প্রতিশোধ নিয়েছে। তার হৃদয়ে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। সবাই মিলে তালুকদারের অপকর্মের বাংলো বাড়ি পিছনে ফেলে অন্ধকার রাতের মধ্যে মিলিয়ে গেল। রাত গভীর হয়ে এসেছে। অর্ধরাত্রির শেষ প্রহর। মীর হাউজের লাইটের আলো ক্ষীণ, বাতাস ভারী, সবকিছু নিস্তব্ধ। মিশন শেষ করে বাড়িতে প্রবেশ করল মীর পরিবারের সকল পুরুষ। সবাই ক্লান্ত। আজকের ধামাকা সবার চোখে মুখে স্পষ্ট। তবুও সেই ক্লান্তির গভীর প্রতিশোধের ঠান্ডা সন্তুষ্টি। মূল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবাই মুহূর্তে থমকে দাঁড়িয়ে গেল। ডাইনিং স্পেসের ওপরে ঝোলানো ঝাড়বাতির নরম আলোয় এক শান্ত পবিত্র দৃশ্য ফুটে উঠেছে। কাছের ডাইনিং টেবিলে মাথা রেখে গভীর ঘুমে ঢলে আছে হৃদিতা। টেবিলে খাবার সাজানো। সবাই রাতের খাবার শেষ করলেও হৃদিতা জানায় পরে খাবে। আহিয়াও রাতে খায়নি, তো আহিয়ার অজুহাত দিয়েছিল। সবাই যে যার মতো চলে গেলেও হৃদিতা খাবার টেবিলে বসে অপেক্ষা করতে থাকে বাড়ির পুরুষদের জন্য। অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে এসেছে সে নিজেও জানে না। আশফাক মীর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে নিচু গলায় বললেন, এই মেয়েটা কি সত্যি আমাদের জন্য এভাবে খাবার সাজিয়ে অপেক্ষা করেছিল? মা ছাড়া তো কোনোদিনও কেউ আমাদের জন্য এমন করে বসে থাকেনি ভাইজান। না তোমার বউ, না আমার বউ। আহাদ রাজা নিজের প্রেয়সীর ঘুমন্ত কমল মুখটার দিকে তাকালো, যেন পৃথিবীর সকল শান্তি এই মুখটার মাঝে লুকিয়ে আছে। তার ঠোঁটে খেলা করলো মৃদু একটা হাসি। নিচু স্বরে বলল, দেখতে হবে না এটা কার বউ? আহাদ জজের একমাত্র বউ বলে কথা, ডিফারেন্স তো থাকবেই। তার কণ্ঠে এক অদ্ভুত গর্ব মিশেছিল। হালকা হেসে সেদিকে এগিয়ে গেল। আমজাদ মীর ছেলের চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, এমনভাবে বলেছে যেন আমাদের 2-4টা করে বউ আছে। আশফাক মীর হতাশায় মাথা নাড়লেন। দুই বাপ বেটার এই খোঁচাখুচি নিত্যদিনের দৃশ্য। আশফাক মীর ক্ষুধার্ত থাকায় দ্রুত হাত ধুয়ে টেবিলে গিয়ে বসল। আহাদের কাছে এসে কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে রইল। তার বুকে অজানা এক শান্তির ধারা নেমে এসেছে। তার প্রেয়সীর এই শান্তির ঘুম নষ্ট হবে ভেবে আর ডাকল না, বরং ধীরে আলতো হাতে তাকে নিজের কোলে তুলে নিল। হৃদি তার মাথাটা এসে ঠেকল আহাদের বুকে। তার ঘুমন্ত ভারী শ্বাস প্রশ্বাস আহাদের বুক ছেদ করে দিচ্ছে। তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। এক মুহূর্তের জন্য আহাদ রাজার মনে হলো জগতের সব অশান্তির বিনিময়ে এই এক শান্তির মুহূর্ত তার ভীষণ প্রয়োজন ছিল। সে প্রেয়সীর মাথাটা বুকে চেপে বাবা আর চাচার দিকে তাকিয়ে বলল, এনজয় ইউর ডিনার। বলেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ততক্ষণে হালিমা বেগম আর বাণী বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ পর আমজাদ মীরও এসে চেয়ারে জায়গা নিলেন। হলঘরে জুড়ে ছড়িয়ে পড়ল থালা বাসনের মৃদু টুংটাং শব্দ। ঘুমন্ত হৃদিতাকে কোলে নিয়ে আহাদের নীরব সংযত পদচারণা যেন এক শিল্পকর্ম। ওপরে নিজের ঘরে আসতেই হৃদির শরীর সামান্য নড়ে উঠল, যেন কোনো অচেনা স্পর্শ বা পরিচিত উষ্ণতা তাকে টেনে তুলছে নিদ্রার গভীরতা থেকে। ঠিক সেই মুহূর্তেই আহাদের বুকে মুখ গুজে থাকা হৃদির নাকে এসে লাগলো এক পরিচিত মাতাল করা পুরুষালী ঘ্রাণ। ধূপ, আলভি উড আর আহাদের নিজস্ব মাদকতা মিশ্রিত এক উষ্ণ গন্ধ। ঘুমের ঘরে থাকা হৃদির মনে হলো এই গন্ধ যেন তাকে আরও গভীর কোনো আবেশে টেনে নিচ্ছে। সে আনমনে নাকটা আহাদের বুকে আরও গুজে দিল, যেন এক নিঃশ্বাসে পুরোটা গভীরে টেনে নিতে চায়। যতবার শ্বাস টানছে ততবার গন্ধটার উত্তাপ তার মাথার ভেতর নরম কাঁপুনি তুলছে। আহাদ থমকে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। নিজের বুকের ওপর রাখা হৃদির মুখ, তার নিঃশ্বাসের উষ্ণতা আর ছোট্ট সেই ঘ্রাণ নেয়ার অভ্যাস, সব মিলিয়ে সে নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে। সে হৃদির কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল,
এমন করছো কেন? আমি কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছি জানো। গভীর ঘুমে তলিয়ে থাকা হৃদির শরীর সেই তপ্ত নিঃশ্বাস আর ফিসফিস শব্দে কেঁপে উঠল। চোখ দুটো তড়াক করে খুলে গেল। অধো অন্ধকারে তার সামনে ভেসে উঠল আহাদের মুখ। ঠোঁটের কোণে হাসি আর দুষ্টু গম্ভীর রেখা। বুকে এখনো শক্ত আলিঙ্গনে ধরে বসে আছে তাকে। হৃদির মাথায় যেন ঝটকা খেল। সে এক ঝাঁকুনিতে শরীর সোজা করে উঠতে চাইল। আহাদের বুক থেকে নিজেকে সরাতে চেষ্টা করল, কিন্তু আহাদ তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। বিরক্ত আর রাগী গলায় বলল, সমস্যা কি? কই মাছের মতো এমন ছটফট করছো কেন? হৃদি মুখ নামিয়ে লজ্জায় লাল হয়ে নিচু স্বরে কেমন যেন কাপা গলায় বলল, কি করছেন? নামান আমায়, আমি তো নিচে ছিলাম। এখানে উপরে কি করে নিয়ে এলেন? যদি কেউ দেখে ফেলতো? সো হোয়াট? আমার বিয়ের তো বউ আমি এনেছি, তাতে কার কি? আর তাছাড়া সবাই দেখেছে। কি? হৃদি যেন লাফ দিয়ে উঠল। বিস্ময়, লজ্জা আর ভয় মিলিয়ে পুরো চেহারা লাল টকটকে হয়ে গেল। এক লাফে নিজেকে আহাদের কোল থেকে নামিয়ে নিল। দু হাতে মুখ ঢেকে ফিসফিস করে বলতে লাগলো, কি করছেন আপনি এটা? আমি এখন সবাইকে মুখ দেখাবো কি করে? ছি ছি। আহাদের কপালে গভীর ভাঁজ পড়ল। হৃদির কথাগুলো তার মোটেও পছন্দ হয়নি। সে নিজের মনে ক্ষুব্ধ হয়ে উঠল। কি এমন অপরাধ করলো সে? নিজের হালাল বউকেই তো কোলে করে এনেছে। সি সি করার কি আছে? যেন সে কোনো অশোভন কাজ করেছে। মনে মনে প্রচণ্ড রেগে গেল। রাগে ঠোঁট শক্ত হয়ে আছে। ঠিক আছে, ছবে না এই বজ্জাত বেডিকে। যতক্ষণ পর্যন্ত নিচে থেকে কাছে না আসবে সেও আসবে না। গটগট পায়ে হাঁটতে হাঁটতে প্যান্টের পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেডসাইড টেবিলে ছুঁড়ে রাখল। কালো ব্লেজারটা এক ঝটকায় খুলে সোফায় ছুঁড়ে ফেলল। কোনো কথা না বলেই দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা তীক্ষ্ণভাবে ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। হৃদি সেই শব্দে প্রায় চমকে উঠল। হঠাৎ করে কি এমন হলো বুঝতে পারল না। ধীরে ধীরে বিছানায় এক কোণে গিয়ে বসে পড়ল। পিছনের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে অপেক্ষা করতে লাগলো। হাতে গরম ধোয়া ওটা কফির কাপ নিয়ে হৃদিতা ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। মনে মনে সে ঠিক করেছে আজ যাই হোক সে আহাদ রাজার অভিমান ভাঙাবেই। দরজাটা কনুই দিয়ে ঠেলে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল কালো ট্রাউজার আর কালো ম্যাগি হাতার টি শার্ট পরে বিছানায় গভীর ঘুমে বুঁদ হয়ে পড়ে আছে আহাদ রাজা। হৃদি দরজার কাছে দাঁড়িয়েই একটা লম্বা শ্বাস নিল। এবার খানিকটা এগিয়ে এসে কাপটা বেডসাইড টেবিলে মৃদু শব্দ করে রেখে হাঁটু মুড়ে আহাদের মাথার কাছে বসে পড়ল। কয়েক মুহূর্ত পলকহীন তাকিয়ে রইল। আহাদের উস্কো খুস্কো চুলগুলো কপালে নেমে এসেছে। হৃদি আজকে লক্ষ্য করল আহাদের ডান ভ্রুর ওপরের সেই ছোট্ট চাঁদের মতো কাটার দাগটা, যেটা তার মুখের স্থিরতার, রাগ, তার পুরুষালী নৈশব্দ সব কিছুকেই আরও আকর্ষণীয় করে তোলে। গত রাতটা মনে পড়তেই বুকটা খসখস করে উঠল। আহাদ প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসার পর হৃদি 5-6 বার কথা বলতে চেয়েছে, কিন্তু প্রতিবার আহাদ তাকে এড়িয়েই গেছে। তাই আজ সকাল সকাল তার জন্য কফি নিয়ে হাজির হয়েছে। অভিমান ভাঙানোর ক্ষুদ্র চেষ্টা। হৃদি উঠে জানালার কাছে গিয়ে ভারী পর্দাটা সরিয়ে দিল। সাথে সাথে সকালের সূর্যের সোনালি আলো এসে সরাসরি পড়ল আহাদের মুখে। তাতেই আহাদ ভ্রু কুঁচকে একটু নড়ে চড়ে উঠে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদি এগিয়ে এসে হালকা ঝুঁকে নরম সুরে ডাকল, স্বামী, স্বামী উঠুন, স্বামী, ও স্বামী উঠুন। আহাদের কানে শব্দটা পৌঁছাতেই তার কপাল কুঁচকে গেল। প্রথমে মনে হলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে আবার একই ডাক, শুনছেন স্বামী? উঠুন স্বামী, ও স্বামী উঠুন। বাক্যটা শেষ হওয়ার আগে আহাদ ধরফর করে উঠে বসল। চোখ এখনো আধা বন্ধ। ঘুম জড়ানো গলায় ক্ষুব্ধ স্বরে বলে উঠল, এই কে রে? কারাতে বড় সাহস আমাকে এইভাবে স্বামী বলে ডাকে? হ্যাঁ? চোখ ঠিকভাবে খুলতেই সে স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে হালকা মিষ্টি রঙের চুড়িদার পরা তার প্রেয়সী। আহাদ ভ্রু তুলল, যেন নিশ্চিত হতে চাইছে স্বপ্ন না বাস্তব। একবার মাথা ঝাঁকিয়ে আবারও তাকালো। হৃদি হাসি মুখে ধোয়া ওঠা কফির কাপ বাড়িয়ে দিল। আমি ডেকেছি স্বামী, এ নিন আপনার গরম গরম ফ্রেশ কফি। কয়েক সেকেন্ড আহাদ তাকিয়ে রইল, কিন্তু কফি নিল না, বরং পা দুটো বিছানা থেকে নামিয়ে কটমট করে উঠল। এই কে তোমার স্বামী? হ্যাঁ, খবরদার আরেকবার আমাকে টিপিক্যাল বৌদের মতো স্বামী স্বামী বলে ডেকেছ, খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। এসব আপনি কি বলছেন স্বামী? আপনি আমার সম্পর্কে ভাই তো আর হন না, স্বামীই তো হন।
আপনাকে স্বামী বলে ডাকবো না তো কি বলে ডাকবো স্বামী? আহাদ তড়াক করে উঠে হৃদির সামনে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো। রাগে চোখ দুটো জ্বলছে। হেই আল্লাহর বান্দি, হেই, একবার বলে কথা কানে যায় না? আমি বলেছি না আমাকে কিভাবে ডাকবে না? হৃদির প্রচণ্ড হাসি আসলো আহাদের এমন কাণ্ডে, তবুও ঠোঁট চেপে নিজের হাসি সংযত রেখে বলল, এইভাবে বলবেন না স্বামী, আমি আপনার বিবাহিত বউ। আপনার জন্য কফি এনেছি, আপনি কফিটা গ্রহণ করে আমাকে ধন্য করুন স্বামী। আহাদের রাগ এবার তুঙ্গে উঠল। গত রাতের অভিমান এখনো মাথায় ঘুরছে। এখন আবার সকাল সকাল এই স্বামী স্বামী নাটক তাকে পুরো ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। সে এক প্রকার চেঁচিয়ে উঠল। রিদি, হৃদি মুখ টিপে হেসে ফেলল। আহাদ সেটা সহ্য করতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে ড্রেসিং রুমের দিকে চলে গেল। হৃদি সেদিকে তাকিয়ে আরেকবার ডেকে উঠল, স্বামী। রিদি, হৃদি এবার হালকা শব্দ করেই হেসে ফেলল। তার হাসির শব্দ ড্রেসিং রুমে আহাদের কানেও গেল। দরজা বন্ধ করতেই আহাদ নিজের অজান্তেই নৈশব্দে হেসে ফেলল। প্রায় অনেকক্ষণ ধরে আহাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। শার্টের কলার গুছিয়ে নিয়ে রিস্ট ওয়াচ অ্যাডজাস্ট করছে। সোজা কথায় নিজের সৌন্দর্য চর্চায় ব্যস্ত। হৃদি কয়েকবার ডাকলো, কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু আহাদ রাজা বড় ধূর্ত লোক। প্রতিবারই এমন ভান করল যেন কিছুই শোনেনি। শেষমেশ হৃদি ধৈর্য হারিয়ে আহাদের পেছনে এসে তার পিঠে দুবার তর্জনী আঙ্গুল দিয়ে টোকা দিল। একেবারে অনুনয়ের সুরে ডাকল, শুনুন না। আহাদ শুনল ঠিকই, কিন্তু সামনে তাকিয়ে একই গতিতে চুলের গোছা সেট করতে লাগলো। হৃদি এবার নিচু স্বরে বলল, আজকে আমি একটু মিরপুর যাব। মিরপুর যাওয়ার কথা শুনতেই আহাদের শরীর যেন মুহূর্তে বিদ্যুতে ছুঁয়ে গেল। সে রাগ করুক, অভিমান করুক, যাই করুক, তাই বলে চলে যেতে হবে কেন? সে ধীরে ধীরে ঘুরে হৃদির দিকে তাকালো, কড়া গলায় জিজ্ঞেস করল, কেন? সেখানে কি? সেখানে কি মানে? সেখানেই তো আমার সব। আমি এখানে আসার সময় কি কিছু এনেছিলাম নাকি? আহাদের ভ্রু কুঁচকে গেল, টোনে স্পষ্ট গুমট। সবকিছু ওখানে মানে? আমার বই টই কিছুই তো আনলাম না। আর তাছাড়া জামা কাপড় সহ সব কিছুই তো ওখানে। শাওয়ার নিতেও প্রবলেম হচ্ছে। এখানে তো কোনো কিছুই নেই আমার। নেই মানে? ওখানে কিছু নেই মানে কি? এদিকে এসো। হৃদি বুঝে উঠতে পারল না সে কি বলতে চাইছে। আহাদ কোনো কথা না বলে হৃদির হাত ধরে টেনে সরাসরি ওয়াশরুমের দিকে নিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে এক এক করে সব কাবার্ড শব্দ করে খুলতে লাগলো। প্রতিটা কাবার্ড খোলার শব্দ যেন তার রাগের প্রতিধ্বনি। সে প্রশ্ন করল, এসব কি? এগুলো কি? হ্যাঁ, এগুলো চোখে পড়ে না? হৃদি হতবাক হয়ে দেখল সব কাবার্ড ভর্তি, সারিবদ্ধ, নিখুঁতভাবে সাজানো, কিন্তু সেগুলো তো একটাও তার জন্য না। সে চোখ পিটপিট করে বলল, এগুলো তো সব আপনার। যাহা আমার তাহাই তোমার। হৃদি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই কথার কি কোনো মানে আছে? সে অসূচক শব্দ করে বলল, সেটা কিভাবে হয়? এসব তো ছেলেদের জিনিস, জেন্টস। এগুলো আমি কি করে ইউজ করব? এই কথাগুলো শুনে আহাদ কপাল গুছিয়ে নিল, ঠোঁট চেপে ধরে অদ্ভুত বিরক্তিকর ভঙ্গিতে বলল, অত লেডিস জেন্টস বুঝি না। আমি যেই ক্রিম শ্যাম্পু ফেস ওয়াশ ইউজ করবো তুমি সেটা ইউজ করবা। কালো হলে একসাথে কালো হবো, ধরা হলে একসাথে ধরা হবো। আন্ডারস্ট্যান্ড? শেষ লাইনটা সে এমন ভঙ্গিতে বলল যেন এটা কোনো নিয়ম। হৃদির চোখ আরও বড় হয়ে গেল। এটা কি ধরনের লজিক? আহাদ কোনো কথা না বলে ফোনটা হাতে নিয়ে মুখটা গম্ভীর করে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের গটগট শব্দ এখনও শোনা যাচ্ছে। হৃদি ঠায় দাঁড়িয়ে রইল। আহাদ রাজার মতো মানুষ এতটা ছেলেমানুষই করতে পারে তার হৃদির কল্পনাতেও ছিল না। বেলা তখন বেশ খানিকটা গড়িয়ে গেছে। সূর্যটা তখন ঠিক মাথার ওপর, কিন্তু আকাশ একটু মেঘলা মেঘলা থাকায় সূর্যের আলোটা মলিন লাগছে। আহাদ রাজা আজ বহুদিন পর কাজে ফিরেছে। নতুন পদ এখন তার কাঁধে রাষ্ট্রের ভারী বোঝা চাপিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, কাজ বুঝে নিতে তাকে তেমন একটা খেসরত পোহাতে হচ্ছে না। মন্ত্রণালয়ের বিশাল কনফারেন্স কক্ষে মিটিং চলছিল, যেখানে আমজাদ মিরও উপস্থিত। যদিও তিনি এখন সাবেক, কিন্তু দায়িত্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন। এখনও তাকে অনেক কিছু কনফারেন্স করতে হয়। মিটিং প্রায় শেষ, এখন আর অফিসিয়াল বক্তব্য নেই। সিনিয়রদের মধ্যে কিছু ব্যক্তিগত কথাবার্তা চলছে। এমন সময় সিনিয়র সচিব নাসিমুল গনি আহাদ রাজাকে উদ্দেশ্য করে বললেন,
আপনাকে অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। একসাথে নতুন দুটো যাত্রা শুরু হয়েছে আপনার। তবেই কিছুটা সাবধানে থাকবেন। দেশ সামলানোর চেয়ে বউ সামলানো বেশি খরচ দিতে হয়। আহাদ রাজা মাথা নিচু করে সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসল। তার চোখে আত্মবিশ্বাসের একটা ঠান্ডা দ্যুতি। সে ঠান্ডা গলায় বলল, আপনার ভুল ধারণা নাসিবুল সাহেব। যে রাজা রাজ্য সামলাতে পারে সে নিজের রানীকেও সামলাতে পারে, আর যারা পারে না তারা পুরুষ না, কাপুরুষ। পুরো রুম হালকা নড়ে গেল কথাটায়। নাসিমুল গনি দুবার কেসে উঠলেন, কারণ কথাটা যেন সরাসরি তার ওপর এসে পড়েছে। তিনি একসময় বউ নিয়ে নানান সমস্যায় পড়েছিলেন বলে মন্ত্রণালয় জুড়ে কাহিনী ছড়িয়েছিল। ঠিক সেটাকেই যেন আহাদ ইচ্ছে করে খুঁচিয়ে দিল। পরিস্থিতিটা অস্বস্তিকর হতে যাচ্ছিল। তখন পাশের সিট থেকে মধ্যবয়সী উপসচিব শেমলি আফসানা পরিস্থিতি হালকা করতে বললেন, শুনেছি আপনি নাকি সেই মেয়েটাকে বিয়ে করছেন যে কয়েকদিন আগে আপনারে প্রাণ বাঁচাইছিল। আহাদ সামান্য মাথা নেড়ে সম্মতি দিল। তখন ওই নাসিমুল গনি সুযোগ পেলেন আবার বিদ্রূপ ছুড়তে। চশমার কাছ মুছে তিনি বললেন, অচেনা একটা মেয়ে প্রাণ বাঁচিয়েছেন বলে তাকে বিয়ে করে নিলেন। মেয়েটা তো সত্যিই ভাগ্যবতী। একটা অপ্রকাশিত ঘটনা তার ভাগ্য খুলে দিল। কথাটা হালকা হলেও বিষাক্ত ছিল, যাতে হৃদিকে ঠুনকো সুযোগ সন্ধানী হিসাবে ইঙ্গিত করা হয়েছিল। আহাদের চোখ শুরু হয়ে গেল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। সেটা আমজাদ মীরের বুঝতে সেকেন্ডও লাগলো না। নিজের ছেলের চোখে সেই পরিচিত রক্তচক্ষু চাহনি দেখেই তিনি দ্রুত কথা ধরে ফেললেন, নাসিমুল সাহেব, আজকাল কার জন্য কি জীবন বাজি রাখে বলুন তো? সেখানে আমার ছেলের বউ আমার ছেলেকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। তাহলে ভেবে দেখুন ভাগ্য কার খুলেছে। আহাদ নিজের বাবার দিকে তাকালো। তার দৃষ্টি শীতল। এই মুহূর্তে আর তার বাবার প্রতি তার ঈর্ষা কাজ করছে না, কারণ তার বাবা প্রকাশ্যে ভরা সবাই তার প্রেয়সীকে সম্মান দিয়ে দাঁড় করিয়ে দিলেন। শেমলি আফসানা হাসি মুখে বললেন, আসলেই মন্ত্রী সাহেব, আপনি অনেক লাকি। আপনাদের দুজনের জীবনের পথটা সুন্দর হোক। আপনাদের দোয়া রইল। আহাদ রাজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কাচের টেবিলে দু হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বলল, দোয়া করবেন অবশ্যই। সাথে একটি মন্ত্রতন্ত্র পড়ে ফটো দিয়ে দেবেন, কারণ আশেপাশে তো আর বদনজরের অভাব নেই। শেষ কথাটা বলে নাসিমুল গনির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। টেবিল থেকে ফোনটা তুলে সে ঝড়ের বেগে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। শাহিনও দ্রুত তার পিছু নিল। হৃদিতা এই মুহূর্তে বসে আছে আফরোজা শেখের বিশালাকায় বেডরুমের মাঝ বরাবর রাখা কিং সাইজের বিছানার এক কোণে। বিছানা জুড়ে ছড়িয়ে রাখা নানা ডিজাইনের গহনার বাক্স। হৃদিতা গহনার এই আলোকময় বিশৃঙ্খলার দিকে তাকিয়েও পুরোপুরি মনোযোগ দিতে পারছে না। তার চোখ বারবার চলে যাচ্ছে পাশে বসা আহিয়ার দিকে। গতকাল সন্ধ্যার পর আহিয়ার সাথে তার ঠিকমতো দেখাও হয়নি, কথাও হয়নি। এখন আহিয়াকে দেখে মনে হচ্ছে সে এখানে বসে আছে ঠিকই, তবে কেমন আনমনস্ক হয়ে। হৃদিতা চুপি চুপি আনিকা আর নীলাকে আসার জন্য অনুরোধ করেছে। আহিয়ার হঠাৎ এই অদ্ভুত অবসন্নতা হৃদির মনে একটা সন্দেহ তৈরি করেছে। সে ভিতরে ভিতরে যেটা ভাবছে সেটা সত্যি কি না তা জানতেই হবে। না জানা পর্যন্ত সে শান্ত হতে পারবে না। হৃদির চিন্তার ঘোর কাটে আফরোজা শেখের গম্ভীর মাতৃসুলভ কণ্ঠস্বরে। তিনি বিছানা থেকে একটা নেভি ব্লু মখমলের বক্স তুলে হৃদির দিকে বাড়িয়ে দিলেন। হৃদিতা, তোমাকে এটা দেখাতে চাচ্ছিলাম, পছন্দ হয় কিনা দেখো তো। গত মাসে জার্মানি থেকে আনিয়েছি। ডিজাইনটা সিলেক্ট করতে আমাকে যে কতখানি খাটতে হয়েছে বলোই না। হৃদিতা ধীরে বক্সটা হাতে নিয়ে খুলতেই লাইটের আলো চিকচিক করে উঠল। এক সেকেন্ড চোখ বন্ধ রেখে আবারও খুলে দেখল একটা ডায়মন্ডের লকেট, ঝিনুকের আকারে তৈরি, দুই পাশই খোলা। ওপরে সাদা ছোট ছোট স্টোনের কাজ, আর সেই ঝিনুকের ভেতরে বসানো আছে এ লেটার। তার ওপরও ছোট ছোট স্টোন বসানো, আর নিচে দুলছে একখানি নিখুঁত সাদা পর্ল। হৃদিতা লকেটের আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে, অনেক সুন্দর। আফরোজা শেখ একটু কড়া গলায় বললেন, শুধু সুন্দর বলে দেখলেই হবে? যার জন্য এনেছি তার গলায় সুন্দর লাগছে কিনা দেখতে হবে না? দেখি হালিমা, ওকে এটা পরিয়ে দাও তো। থাক, আমিই দিচ্ছি। তিনি
নিজেই হৃদির ঘাড়ের চুলগুলো সরিয়ে আলতো করে তার গলায় পরিয়ে দিলেন। হৃদি তার ফর্সা ত্বকে যেন লকেটটা আরও উজ্জ্বলভাবে চিকচিক করে উঠল। আফরোজা শেখ হৃদি তার চিবুক তুলে মৃদু স্বরে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মানিয়েছে তাই না হালিমা? আমার কষ্ট তাহলে সার্থক হলো। হ্যাঁ আপা, ঠিকই বলেছ। কি সুন্দর লাগছে তোমার ছেলের বউকে। আহিয়া দেখ, এই আহি। হালিমা বেগমের ডাকে আহিয়ার ধ্যান ভাঙল। সে মাথা তুলে তাকিয়ে ক্ষীণ কিন্তু আন্তরিক হাসি দিয়ে বলে, বাহ, তোকে খুব সুন্দর লাগছে দিদি। তুই জানিস এটা আম্মু নিজে ডিজাইন হেঁকে বড় আব্বুর কাছে পাঠিয়েছিল। এখন মনে হচ্ছে আম্মুর পুরো পরিশ্রমটাই সার্থক। এটা আমার নিজে ডিজাইন করেছে? হৃদিতা কৌতূহলে জানতে চায়। হালিমা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। হৃদিতা একবার তাকায় আফরোজা শেখের দিকে। এই নারীকে সে যতবার দেখছে ততবারই তার মনে প্রশ্ন জাগছে, একজন মানুষের মধ্যে এত গুণ, এত রুচি, এত নিখুঁততা কেমন করে জমে থাকে। এমন সময় সেখানে এসে হাজির হয় আনিকা আর নীলা। তাদের দেখে হৃদি আবেগে আপ্লুত হয়ে পড়ে। কতদিন তার বান্ধবীদের সাথে দেখা হয়নি, বিশেষ করে নীলার সাথে অনেকদিন দেখা হয়নি। হৃদিতা ছুটে যেতেই নীলা আর আনিকা একসাথে তাকে জড়িয়ে ধরল। আহিয়াও এবার উঠে এসে যোগ দিল। যদিও তার মন ভালো নেই, কিন্তু এই মুহূর্তটা থেকে সে বঞ্চিত হতে চায় না। আফরোজা শেখ নিজের ব্যাগ, কোর্ট, ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে বললেন, হালিমা আমি বেরোচ্ছি, জরুরি কেস পড়েছে, ফিরতে দেরি হবে। তুমি গয়নাগুলো সব গুছিয়ে হৃদের রুমে লকারে রেখে দিও। ও ছোট এখনো, সব বুঝবে না। আচ্ছা আপা, তুমি চিন্তা করো না। আফরোজা শেখ মেয়েদের মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে বেরিয়ে যায়। হালিমা বেগমও ঋতুকে সাথে নিয়ে বিছানার ওপর ছড়িয়ে থাকা গয়নাগুলো গোছাতে শুরু করেন। এখন সেই রুমের ভেতর কেবল তারা চার বান্ধবী। হৃদিতা গলায় ঝুলন্ত ঝিনুকের লকেটটা সামান্য ছুঁয়ে দেখল। তারপর চোখের ইশারায় আনিকা আর নীলাকে ডাক দিল। ইশারা দেখেই দুজন বুঝে গেল কথাটা সিরিয়াস। নীলা এক ঝলক তাকায় আহিয়ার দিকে। আহিয়া বসে বসে নিজের জামার চুমকি খুঁটছে। নীলা ধীরে ধীরে তার বাহুতে হাত রাখল, কণ্ঠটা কোমল করে বলল, এই আহি, কি হয়েছে তোর? আহিয়া মৃদু মাথা নাড়িয়ে সেই একই উত্তর দিল, কিছু না। কিছু না বললেই হলো? তুই তো কখনো এমন ছিলি না, তাহলে হঠাৎ করে কি হয়েছে তোর, বল না। বললাম তো কিছু না। তোরা কেন বারবার একই কথা জিজ্ঞেস করছিস? হৃদিকেও কতবার বলেছি আমি, তবুও তোরা। আমার ভালো লাগে না নীলা, কিছুই ভালো লাগে না। আহিয়ার এক নাগাড়ে বলা কথাগুলোর মধ্যে অনেক কিছু ছিল যা আহিয়া প্রকাশ করতে ব্যর্থ। আনিকা সান্ত্বনা দিতে বলল, ঠিক আছে চল, আমরা কোথাও থেকে ঘুরে আসি ওই দিনের মতো, তাহলে নীলার মতো তোরও সব ঠিক হয়ে যাবে। হুম, যাবো না, শরীর ভালো লাগছে না। নীলা এবার একটু ব্যস্ত কণ্ঠে বলল, তাহলে চল কোনো গেম খেলি, খেলতে খেলতে মনটা রিফ্রেশ হয়ে যেতে পারে। কি গেম? হৃদিতা জিজ্ঞেস করতেই আনিকা বলল, চল প্রথম দিনের মতো ট্রুথ আর ডেয়ার খেলি। হৃদিতা আর নীলা দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল। মোটেও না। আনিকার সাথে সাথে আহিয়াও ওদের দিকে তাকালো। হৃদিতা যথেষ্ট কারণ আছে এই গেম না খেলার পেছনে, কিন্তু নীলা নাকচ করলো কেন বুঝতে পারল না কেউ। উল্টে আর কেউ কিছু জিজ্ঞেসও করেনি। আনিকা আবার বলল, তাহলে কি খেলা যায়? নীলা ভ্রু নাচিয়ে বলল, লুডো খেলবি? এতে তিনজনই রাজি হয়ে গেল। চারজন মিলে হল ঘরে চলে আসে। ছোট টি টেবিলের ওপর লুডোর বোর্ড রাখা হলো। চারদিকে বালিশ ফেলে সবাই বসে গেল মেঝেতে গোল হয়ে। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলল তাদের খেলা। মাঝে মাঝে হালিমা বেগম আর বানিয়ে এসে ওদের এটা সেটা দিয়ে যায়। প্রথমে জুস, এরপর চিপস, ফ্রাঞ্চ ফ্রাই, পপকর্ন, সব মিলিয়ে বেশ জমেছে তাদের খেলা। সময় গড়িয়েছে অনেকটা। তখনই তানভীর আর আদিল আসে বাহির থেকে। দুজনের মধ্যে ভালোই জমেছে। সকাল সকাল তানভীর আদিলের সাথে রাইডে গিয়েছিল। এরপর বন্ধুদের সাথে আড্ডাবাজি শেষ করে কেবল ফিরছে। এসেই দুজনে হল ঘরের সোফায় ধপাস করে বসল। সোফায় বসতেই আদিল আহিয়ার মাথায় স্বভাবসুলভ একটা টোকা দিল। অন্যদিন হলে আহিয়া অবশ্যই চেঁচিয়ে উঠত, কিন্তু আজ আর আগের মতো প্রতিক্রিয়া দেখালো না। কারণটা সহজ, তানভীরকে দেখে আহিয়া নিজের মধ্যে গুটিয়ে গেছে। গতকাল আদনানের বিস্ফোরণ তো তানভীরকে ঘিরেই হয়েছে, তাই আজকে সে তানভীরকে এড়িয়ে গেল। তানভীর এতক্ষণ নীলাকে খেয়াল করেনি।
এখানে সবাই চেনা হলেও নীলা তার কাছে অচেনা। সে হুড়মুড়িয়ে হৃদির পাশে বসে কানের কাছে ফিসফিস করে বলল, এই ডানা কাটা পরিটা ক্যাডারে, আগে তো দেখি নাই। নীলা, আমার বান্ধবী। ওয়াও, তার মানে নীলপরি আমার সাথে সেটিং করা দে না, জোড়া লাগে যাই। আর কতকাল একা একা থাকবো। হৃদি চোখ রাঙ্গিয়ে তাকালো। কাল আহিয়াকে দেখে যার মন গেছিল, আজ সে নীলার পেছনে। হৃদি জানতো এই বাদরটা এখানে থাকলে কিছু না কিছু করেই করবে। হৃদি তানভীরের দিকে ঝুঁকে দাঁত কর্মর করে ফিসফিস করল, তোর মতো লেজ কাটা বান্দরের সাথে নীলা কখনো কথা বলবে না। সেটিং তো দূরের কথা। তানভীর বুক ফুলিয়ে গর্বের সাথে উত্তর দিল, দেখ, আমারই অপমান করবি না। ল্যাস কাটা বান্দর আমি এক পিস। এই গ্রহে তানভীর আহমেদ একটাই আছে, ঠিক আছে? তোর কিছু করতে হবে না, আমি নিজেই নিজের ব্যবস্থা করে নেব। এই বলে সে নিজের শার্টের কলার ঠিক করে গিয়ে নীলার পাশেই বসে পড়ল। এতে নীলা একটু অস্বস্তিতে আহিয়ার দিকে চেপে বসল। হৃদি একটু ধমকে উঠল। সমস্যা কি তোর? কোলে উঠে বসবি নাকি? তানভীর নীলার দিকে ইশারা করে বলল, উনি কোলে নিলে আমি উঠে বসবো, আমার সমস্যা নাই। তানভীর। তানভীর চোখ পিটপিট করে তাকালো। হৃদি কিছুটা বিরক্ত হলো বটে, কিন্তু আর কিছু বলতে পারল না। আহিয়ার বদলে এখন তাদের সাথে খেলায় যোগ দিল তানভীর। এবার তারা সাপ লুডো খেলছে। প্রত্যেকবার চাল চালার আগে তানভীরের সাথে ঠোকনা ঠুকনি হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হলো না। হৃদি গুটি ওপরে তোলার সাথে সাথে তানভীর চেঁচিয়ে উঠল, এইটা উপরে উঠলো কেমনে? এটা এখানেই থাকবে। আজব, এটা মই বেয়ে উপরে উঠছে। মই দিয়ে উপরে কেমনে উঠে? এটার কি হাত পা আছে? এটার নাই তো কি হয়েছে, আমার তো আছে। তাহলে তুই ওঠ, গুটি উঠবে না। হৃদি বিরক্ত হয়ে বলল। খেলবো না আমি। এই বলে হৃদিও উঠে গিয়ে আহিয়ার পাশে বসল। সেই সময় হঠাৎ প্রধান ফটকের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই আহাদ রাজা বাহিরে থেকে হলঘরের মাঝামাঝি এসে দাঁড়ালো। চোখে পড়ল হলঘরের পরিবেশটা কেমন রমরমা। সে আরেকটু এগিয়ে যেতেই অপ্রত্যাশিতভাবে চোখ পড়ল নীলার ওপর। আহাদকে দেখেই নীলার মন কেঁপে উঠল। দীর্ঘদিনের চাপা ব্যথা অনুভূতি সব আবার মাথাচাড়া দিয়ে উঠল। একেবারে সব ভুলতে চাইছে, অথচ পারছে না। সে আর চোখে আহাদকে দেখতে লাগলো। যদিও এটা অন্যায়, তবে মন কি আর ন্যায় অন্যায় মানে? আহাদ টের পেল নীলার দৃষ্টির গভীরতা। সে বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। দু বাহু ঘুরিয়ে পেশি টান টান করে তাকালো হৃদির দিকে। তার কণ্ঠ কঠোর গম্ভীর। হৃদি, উপরে আসো। এই বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, কিন্তু টের পেল হৃদি একই জায়গায় বসে আছে। সে পা বাড়াতে বাড়াতে আবার ডেকে উঠল, আগের চেয়ে বেশি কড়া স্বরে। হৃদি, উপরে আসো, দ্বিতীয়বার যেন বলতে না হয়। হৃদি সবার দিকে একবার তাকালো। নীলা নিজের বুকের ব্যথা লুকিয়ে ছোট্ট হাসি দিল। আমরা এক্ষুনি চলে যাব, তুই যা, না হলে আহাদ ভাই আবার রেগে যাবে। আনিকা নাটুকে ভঙ্গিতে বলল, যা যা, স্বামী সেবা কর। আফসোস আমাদের স্বামী নাই, সেবাও নাই। আমি আছি তো। তানভীর চট করে দাঁড়িয়ে পড়ল আনিকার সামনে। হৃদি তার চোখ গরম করে তাকালো। একটু আগেই না এই বান্দর নীলার সাথে সেটিং হতে চেয়েছে, এখন আবার আনিকা। এমন সময় আবারও ওপর থেকে বজ্রপাতের মতো গর্জে উঠল আহাদের কণ্ঠ। হৃদি। আহাদ রাজার কণ্ঠে রাগের ঝলক ছিল। হৃদিতা চমকে উঠল। অস্থির ছন্নছড়া হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপ উঠতে উঠতে তার মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আজ আবার কি নিয়ে রেগে আছে আমার মন্ত্রীমশাই? রাতের অর্ধপ্রহর চলছে। নিস্তব্ধতার বিশাল অন্ধকারে আবচ্ছন্ন চারদিক। বাড়ির বারান্দার দোলনায় স্থির হয়ে বসে আছে হৃদিতা। রাতের ব্যবসা গোমরটাকে অস্বস্তিতে ফেলেছে। অদূরে কোথাও থেকে থেকে মাঝে মাঝে অচেনা অস্পষ্ট গু গু শব্দ ভেসে আসছে। আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। চাঁদ কিংবা তারা কিছুই নেই, শুধু কালো গভীরতায় বিশাল চাদর। হৃদিতার কেন জানি ঘুম আসছিল না। ভোরের তুমুল অস্থিরতা কাজ করছে। আহিয়া আর আদনান, এই দুইজনকে নিয়ে আজ সারাদিন তার মাথার ভিতর একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুজনেই যে ভিতরে ভিতরে গভীর কিছু বহন করছে, আজ যেন সব কিছু পরিষ্কার। সে একবার ভেবেছিল আহাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবে, কিন্তু তার মন্ত্রী মশাই তো এমনিতেই রেগে আগুন হয়ে আছে।
তার ওপর যদি এখন আদনানের ব্যাপারে কথা বলতে যায় তাহলে তার মেজাজ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। আর কিছু ভাবতে পারল না হৃদিতা। মাথা ঝিমঝিম করে উঠল, গলাটা কেমন শুকিয়ে আসছিল। সে ভিতরে এসে পানির বোতল হাতে নিতেই তৎক্ষণাৎ বিরক্ত হয়ে গেল। বোতল পুরো ফাঁকা। এখন আবার নিচে যেতে হবে, কিন্তু তার একটু ভয় করছে। দিনের বেলাতেই সে এই বিশাল বাড়িতে সব গুলিয়ে ফেলে, আর এখন তো রাত। একবার আহাদের দিকে তাকালো, সে গভীর ঘুমে মত্ত হয়ে আছে। কিছুক্ষণ দোনামোনা করে পানির বোতল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পুরো বাড়িটা আধো আলোর আস্তরণে ঢাকা। হলওয়ের প্রাচীন লণ্ঠনের মতো হলুদ আলোতে জায়গাটা ঘুমন্ত ভ্রমণকারীর মতো দেখাচ্ছে। এমন সময় হঠাৎ হৃদিতার পা থেমে গেল। তার শরীর শিউরে উঠল। একটা ভয়ঙ্কর করুণ চাপা পুরুষালী কান্নার শব্দ ভেসে আসছে। সে প্রথমে ভাবল হয়তো ভুল শুনছে, কিন্তু না, শব্দটা স্পষ্ট। হৃদিতা চমকে যায়। কি ভয়ঙ্কর সেই কান্নার শব্দ! পর মুহূর্তে সে কান্নার শব্দ অনুকরণ করতে লাগলো। যত এগোয় কান্নার শব্দ ততটাই তীক্ষ্ণ, ততটাই ছড়িয়ে পড়া যন্ত্রণায় ভরা হয়ে ওঠে। অদ্ভুতভাবে পরিচিত লাগে শব্দটা। সে একসময় এসে থামে আদনানের ঘরের সামনে। দরজাটা সামান্য ফাঁকা। ভয় আর বিস্ময়ের মাঝামাঝি দাঁড়িয়ে হৃদিতা নিঃশ্বাস চেপে ভেতরে তাকালো। ড্রিম লাইটের ক্ষীণ নীল আলোয় হৃদির চোখে পড়ল বিস্ময়কর একটা দৃশ্য। বিছানার ওপর বসে আছেন হালিমা বেগম। তার মুখে অব্যক্ত ব্যথা আর মাতৃত্বের দোলাচল। আর তার কোলে মাথাটা রেখে মেঝেতে পায়ের কাছে গুটিসুটি হয়ে বসে আছে আদনান। আদনানের কাঁধ দুটো কান্নার দোলায় কেঁপে কেঁপে উঠছে। তার শরীরে যেন যন্ত্রণায় ভেঙে পড়ছে। হালিমা বেগম নিঃশব্দে হাত বুলিয়ে যাচ্ছেন আদনানের মাথায়। হঠাৎ আদনানের কণ্ঠ ভেঙে ভেসে এলো একটা ভাঙ্গা তছনছ করা আত্মার আরতি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চাচি আম্মা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে কি কোনোভাবে বাঁচানো যায় না? আমি একটু বাঁচতে চাই, খুব বেশি দিন না হলেও হবে, শুধু কয়েকটা দিন বাঁচতে চাই। জীবন অনিশ্চিত জানি, তবুও আমি আহিকে নিয়ে কয়েকটা দিন বাঁচতে চাই। আবারও ডুকরে ডুকরে কেঁদে উঠল আদনান। সেই কান্নার শব্দ দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ঘরে। হৃদির বুকটা ভারী হয়ে গেল। চোখ দিয়ে আপনা আপনি অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আদনান আবারও করুণ স্বরে বিড়বিড় করে বলছে, চাচি আম্মা, ও চাচি আম্মা, ওদের সবাইকে বলেন না আমায় আহিকে যেন দিয়ে দেয়। আপনি বললে শুনবে হয়তো, বলেন না সবাইকে। একজন ভিক্ষুক ভিক্ষা চাইলেও তো মানুষ ফিরিয়ে দেয় না। আমি আহিকে ভিক্ষা চাইছি চাচি আম্মা, ভিক্ষা চাইছি। ভিক্ষুক মনে করে দিতে বলুন না। এভাবে চলতে থাকলে আমি বেশি দিন বাঁচবো না চাচি আম্মা। আহিকে ছাড়া আমি বেশি দিন বাঁচবো না। শীঘ্রই আপনাদের আমার দাফনের ব্যবস্থা করতে হবে। ওর জন্য প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি যুদ্ধ করি, কিন্তু এখন যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমি হেরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। আমাকে বাঁচান না প্লিজ। আমি বললে তো আহাত শুনবে না, কোনোদিনও মানবে না। আপনি আহাতকে বলুন না আমার আহিকে চাই, শুধু আহিকে। এরপরও যা বলবে তাই শুনবো আমি। সব কিছু বিনিময় হলেও শুধু আহিকে দিয়ে দিতে বললেন না। আমার খুব প্রয়োজন ওকে। আমার ভিতরে আহি ছাড়া কিছু নেই চাচি আম্মা, কিছু নেই আমার। আজ আদনানের ভিতরে ধমিয়ে রাখা সব ব্যথা কষ্ট, সব দহন হৃদয় খুঁড়ে বেরিয়ে আসলো। সে অনবরত ডুকরে ডুকরে কাঁদছে। হালিমা বেগমও তার অশ্রু ধরে রাখতে পারলেন না। এই ছেলেটাকে এতদিন ধরে তারা কেউ বুঝতেই পারল না কতটা ভারী বোঝা বহন করছে নিজের ভিতর। সেটা তাকে দেখলে বোঝাই যায় না। তিনি আদনানের মাথায় হাত বুলাতে লাগলেন। কি বলে সান্ত্বনা দেবে ছেলেটাকে? আজ যে সে একটা ছোট্ট বাচ্চার মতো কাঁদছে, আহিয়াকে খেলনার মতো আবদার করে চাইছে, অথচ তিনি মায়েদের মতো বলতে পারছেন না যে ঠিক আছে, দিয়ে দেব তোকে। তার গলা বাষ্পে জড়িয়ে এলো। মিথ্যা সান্ত্বনা দিতে লাগলো। আদনান বাবা, শান্ত হও। তোমাকে এভাবে দেখতে যে ভালো লাগছে না আমার। আমি আমি কথা বলবো সবার সাথে, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও। দেখি, এখানে আসো। এই বলে হালিমা বেগম তাকে সামান্য টেনে বিছানায় তুললেন। আদনান বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে হালিমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাঁধ এখনও কেঁপে ওঠে কান্নার দোলায়। হালিমা বেগম ধীরে একটা চাদর টেনে দিলেন তার শরীরে। তাকে ঘুম পাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে হৃদিতার বুক ভিজে গেল। বুকের ভেতর চাপা ভার যেন ফেটে বেরোতে চাইছে।
আদনানের ভেঙে পড়া শিশুর মতো কাদা, মরিয়া হয়ে আহিয়াকে চাইতে থাকা। জীবনে কোনোদিন কল্পনাও করেনি হৃদিতা। সে তার জীবনে 3 জন পুরুষকে কান্না করতে দেখেছে। একজন তার বাবা, দ্বিতীয় আহাদ রাজা, যে তাকে প্রথম দিন বুকের ভেতর টেনে নিয়ে জড়িয়ে ধরে কেঁদেছিল, আর আজ আদনান, যার কান্না আহাদের চেয়েও বহুগুণ বেশি তীব্র, বেশি যন্ত্রণাদায়ক। যেন ভেতরের দহন ভেঙ্গে শব্দ হয়ে বেরিয়ে আসছে। হৃদিতা ধীরে ধীরে ঘুরে গেল। মনে হচ্ছে তার ভিতরে এখন কোনো সত্তা নেই, কেমন নিস্তেজ হয়ে গেছে। সোজা হয়ে করিডর ধরে হেঁটেই যাচ্ছে। এমন সময় পেছন থেকে গভীর পরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর কাঁপিয়ে দিল তাকে। জানো, হৃদি স্তব্ধ হয়ে গেল। ধীরে, খুব ধীরে পিছন ফিরে তাকালো। আহাদ দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখে আধঘুমে ভারী, দুশ্চিন্তায় তীরের মতো ধারালো। কপাল কুঁচকে আছে উদ্বেগে। ঘুমের ঘরে হৃদি পাশে নেই টের পেতেই সে ধরফর করে উঠে যায়। কয়েকবার ডাকার পরও যখন কোনো সাড়া পেল না, তার বুকের ভেতর অজানা ভয় কাজ করল। মনে মনে ভাবল, তার প্রেয়সী আবার রাগ করে তাকে ছেড়ে চলে যায়নি তো? সে কি একটু বেশি রেগে গেছিল আজকে? ভাবতে না ভাবতে রুম থেকে ছুটে বেরিয়ে আসে। সে হৃদিতার দিকে এগিয়ে আসতে হৃদির হাতের পানির বোতলটা ঠক করে নিচে পড়ে গেল। আহাদের গম্ভীর দৃষ্টি পরখ করল হৃদির চোখ ভেজা, পাপড়ির ডগা কাঁপছে, মুখটা নিস্তেজ। সে দ্রুত তার গালে আলতো হাত রাখল। উতলা হয়ে পাগলের মতো এক নাগাড়ে বলতে লাগলো, তুমি কাঁদছিলে? কেন কাঁদছিলে? হ্যাঁ, আমি একটু বেশি রেগে গেছিলাম না? একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম? আমি ইচ্ছে করে করিনি, জানো। আমার কি হয়েছে বুঝতে পারি না। সরি জানো, সরি। আর কখনো এভাবে রাগ করবো না। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, প্রমিস। আহাদের কথাগুলো তার ভেতরে জমে থাকা আবেগের বাধাটাকে আরও ভেঙে দিল। কথায় আছে না, অভিমান হলে সেটা কাছের মানুষ কাছে এলে আরও বেড়ে যায়। ঠিক তেমনই হৃদি ধাপ করে এসে পড়ল আহাদের বক্ষস্থলে। হু হু করে কেঁদে উঠল। কেন জানি আদনানের বলা প্রতিটা কথা তার ভিতরটা নাড়িয়ে দিয়েছে। আহাদ হৃদির কান্নার কারণ এখনও বুঝতে পারল না, শুধু নিজের বুকে তার মাথাটা জোরে চেপে ধরে আছে। হৃদির চোখের পানিতে তার টি শার্টের বুকের অংশ ভিজে গেছে। আহাদ কিছু বুঝতে না পারলেও তাকে আঁকড়ে ধরে রেখেছে, যেন ভয় পাচ্ছে ছাড়লেই যদি হৃদি হারিয়ে যায়। যখন হৃদির কান্নার দম একটু কমল, আহাদ তখন তার মুখটা দুহাতে তুলে নিজের দিকে তাক করল। বৃদ্ধাঙ্গুলি দিয়ে হৃদির গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে ভাঙ্গা কণ্ঠে বলতে লাগলো, আমি খারাপ না? খুব খারাপ। তোমাকে কষ্ট দিয়েছে, তাই না? আমি খুব খারাপ। হৃদি অস্থিরভাবে মাথা নাড়তে লাগলো, বোঝাতে চাইল সে তার জন্য কাঁদছে না, কিন্তু আহাদ নিজেকে দোষারোপ করে যাচ্ছে। সে হৃদির কপালে আর গালে 2-3 বার ঠোঁট ছুঁয়ে আবারও বলতে লাগলো, সরি দিদি, খুব করে সরি। আর রাগ করবো না, বললাম তো। তখন শুধু মেসেজটা একটু খারাপ ছিল। বোঝার চেষ্টা করো। তুমি না বুঝলে আমি কে বুঝবে বলো? হৃদি মাথা নাড়িয়ে বহু কষ্টে বলল, না না, আমি আপনার উপর রাগ করিনি। আমি সেই জন্যে কাঁদছি না। আপনার কথায় আমি কিছুই মনে করিনি। আমি তো কথাটা বলতে নিয়েও হৃদি থেমে গেল, কারণ এই মুহূর্তে এসব হুট করে বলা ঠিক হবে না। আগে ধীরে সুস্থে কৌশলে জানতে হবে আহাদ আর আদনানের মধ্যে আসলে ঝামেলাটা কে। আদনান কেন বারবার বলছিল আহাদ মেনে নিবে না, আহাদ তার কাছে আহিয়াকে দিবে না। আহাদকে বোঝাও যেন আহিয়াকে আদনানকে দিয়ে দেয়। হৃদির গালে আবারও হাত রাখলো আহাদ। ঠিক আছে, ঠিক আছে, কিছু বলতে হবে না। আহাদ হৃদিকে নিয়েই আবার নিজের ঘরে আসে। হৃদিকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে চাদরটা টেনে দেয়, নিজেও শুয়ে তাকে পিছন থেকে কোমর টেনে নেয়। তার ঘাড়ে চিবুক ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু হৃদি কোনোভাবেই আর চোখ বন্ধ করতে পারল না, স্থির রইতে পারল না। ঘুরে ফিরে বারবার তার কানে ভাসছে আদনানের যন্ত্রণাদায়ক কথাগুলো। সে মনে মনে ভাবছে, আদনানের কথাগুলো শুনে তারই এমন লাগছে, আর যদি আহিয়া শুনতে পেত তাহলে কেমন করে নিজেকে ঠিক রাখত।